রাশিয়া ও চীন ইরানের একমাত্র ঘনিষ্ঠ মিত্র, কিন্তু তারা কি সত্যি পাশে দাঁড়াবে নাকি তেহরান একাই লড়বে? রাশিয়ার প্রেসিডেন্ট বলেছেন এই হামলা আন্তর্জাতিক আইন এবং মানবিকতার চরম লঙ্ঘন। একইভাবে চীনের পররাষ্ট্রমন্ত্রীও বলেছেন শক্তি প্রয়োগ করে কোনো সমস্যার স্থায়ী সমাধান পাওয়া যায় না এবং সব পক্ষকে উত্তেজনা কমানোর আহ্বান জানিয়েছেন। কিন্তু কঠোর ভাষায় নিন্দা জানালেও রাশিয়া বা চীন কেউই এখন পর্যন্ত ইরানকে সরাসরি সামরিক সহায়তা দেওয়ার কোনো ঘোষণা দেয়নি। ফলে অনেকেই ভাবতে শুরু করেছেন ইরানের মিত্র কি শুধু কূটনৈতিক সমর্থনই সীমাবদ্ধ থাকবে নাকি পরিস্থিতি আরো খারাপ হলে তারা মাঠে নামতে পারে। এই বিষয়টি বোঝার জন্য রাশিয়া ও ইরানের সম্পর্কের দিকে একটু তাকাতে হবে। গত কয়েক বছরে দুই দেশের সম্পর্ক অনেক ঘনিষ্ঠ হয়েছে। 2025 সালের শুরুতে রাশিয়া ও ইরান একটি বিস্তৃত কৌশলগত অংশীদারিত্ব চুক্তি স্বাক্ষর করেছে। এই চুক্তিতে বাণিজ্য, জ্বালানি, বিজ্ঞান, প্রযুক্তি এবং প্রতিরক্ষা সহযোগিতার মতো বিভিন্ন বিষয় অন্তর্ভুক্ত রয়েছে। এমনকি সাম্প্রতিক সময়েও দুই দেশের নৌবাহিনী যৌথ সামরিক মহড়া করেছে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো এই চুক্তিতে এমন কোনো শর্ত নেই যেখানে বলা হয়েছে যে এক দেশ আক্রান্ত হলে অন্য দেশ বাধ্য হয়ে সামরিকভাবে সাহায্য করবে। অর্থাৎ ইরান যুদ্ধে জড়িয়ে পড়লেও রাশিয়ার সরাসরি যুদ্ধে নামার কোনো আইনি বাধ্যবাধকতা নেই। কিছু রুশ বিশ্লেষকও বলেছেন ইরানের সঙ্গে রাশিয়ার সম্পর্ক কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হলেও এটি আনুষ্ঠানিক সামরিক জোট নয়। তাই মস্কো সম্ভবত ইরানকে কূটনৈতিকভাবে সমর্থন দেবে, যেমন আন্তর্জাতিক মঞ্চে বা জাতিসংঘে ইরানের পক্ষে অবস্থান নেওয়া। কিন্তু সরাসরি যুদ্ধে জড়িয়ে পড়ার সম্ভাবনা আপাতত খুব কম বলেই অনেকে বিশ্লেষক মনে করছেন। একই ধরনের পরিস্থিতি দেখা যাচ্ছে চীনের ক্ষেত্রেও। ইরানের সঙ্গে চীনের সম্পর্ক অনেক পুরনো এবং অর্থনৈতিকভাবে বেশ গুরুত্বপূর্ণ। 2021 সালে দুই দেশের মধ্যে 25 বছরের একটি বড় অর্থনৈতিক সহযোগিতা চুক্তি হয়েছিল। এই চুক্তির আওতায় জ্বালানি, অবকাঠামো, প্রযুক্তি এবং বাণিজ্য খাতে বড় বড় বিনিয়োগের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি ইরানকে যুক্ত করা হয়েছে চীনের বিশ্বব্যাপী অবকাঠামো প্রকল্প বেল্ট অ্যান্ড রোড ইনিশিয়েটিভের সঙ্গে। বর্তমানে ইরানের তেলের সবচেয়ে বড় ক্রেতা দেশও হলো চীন। বিভিন্ন পরিসংখ্যান অনুযায়ী ইরানের তেল রপ্তানির বড় অংশই চীনে যায়। ফলে অর্থনৈতিকভাবে ইরান চীনের জন্য একটি গুরুত্বপূর্ণ অংশীদার। তবে বাস্তবতা হলো চীনের বিশাল বৈশ্বিক অর্থনীতির তুলনায় ইরান এখনো তুলনামূলক ছোট অংশীদার। তার চেয়েও বড় বিষয় হলো চীন সাধারণত অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে সরাসরি সামরিক হস্তক্ষেপ করতে চায় না। দীর্ঘদিন ধরেই তারা এই নীতি অনুসরণ করে আসছে। তাই অনেক বিশেষজ্ঞ মনে করছেন চীন সম্ভবত সরাসরি যুদ্ধে জড়াবে না, বরং তারা কূটনৈতিক সমাধান বা মধ্যস্থতার পথ খুঁজতে পারে। আরেকটি বড় কারণও রয়েছে। মধ্যপ্রাচ্যে বড় ধরনের যুদ্ধ শুরু হলে বিশ্বজুড়ে তেলের বাজারে বড় অস্থিরতা তৈরি হতে পারে। আর বিশ্বের সবচেয়ে বড় জ্বালানি আমদানিকারক দেশগুলোর একটি হলো চীন। ফলে যুদ্ধ ছড়িয়ে পড়লে চীনের নিজের অর্থনীতিতেও বড় ধাক্কা লাগতে পারে। এই কারণে অনেক বিশ্লেষক মনে করছেন বেইজিং চাইবে না যে এই সংঘাত আরো বড় আকার ধারণ করুক। সব মিলিয়ে এখনকার পরিস্থিতি বেশ জটিল। একদিকে ইরান এই হামলার পর প্রতিশোধের কথা বলছে, অন্যদিকে রাশিয়া ও চীন রাজনৈতিকভাবে ইরানের পাশে থাকলেও তারা সরাসরি যুদ্ধে জড়ানোর কোনো ইঙ্গিত দিচ্ছে না। ফলে বিশ্ব রাজনীতিতে এখন এক ধরনের অদ্ভুত ভারসাম্য তৈরি হয়েছে, যেখানে বড় শক্তিগুলো একদিকে নিজেদের মিত্রকে পুরোপুরি একা ফেলতে চায় না, আবার অন্যদিকে সরাসরি বড় যুদ্ধেও জড়াতে চায় না। এখন সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে ইরান কি সত্যি এই সংঘাতে একাই লড়বে নাকি শেষ পর্যন্ত কূটনৈতিকভাবে এমন কিছু ঘটবে যা পুরো পরিস্থিতি বদলে দেবে? মধ্যপ্রাচ্যের আকাশে যে উত্তেজনার মেঘ জমছে সেটার শেষ কোথায় হবে তা এখনো কেউ নিশ্চিত করে বলতে পারছে না। কিন্তু একটি বিষয় পরিষ্কার, এই সংঘাত যদি আরো বড় আকার ধারণ করে তাহলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং পুরো বিশ্বের রাজনীতি এবং অর্থনীতিতে তার বড় প্রভাব পড়তে পারে।